সিন্ডিকেটের কারণে কমানো যায়নি অনেক পণ্যের দাম, বললেন অর্থ উপদেষ্টা। পাচার হওয়া অর্থের কিছু অংশ ফিরে পেতে পারে নির্বাচনের আগেই। কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন না হলে আবারও নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি হবে, হুঁশিয়ারি পিআরআই এর। ব্যাংক খাতে আস্থা ফেরানোর তাগিদ। চলতি অর্থ বছর শেষে দেশে প্রবৃদ্ধি বেড়ে হবে 5%, বলছে এডিবি। ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং জ্বালানি সরবরাহ নিশ্চিতের পরামর্শ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাজারে জিনিসপত্রের দামের ওপর কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের হাত রয়েছে, তাই পণ্যের দাম কমাতে পুরোপুরি সফল হয়নি অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের শেষে সাংবাদিকদের এই কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় বাজারের ক্ষেত্রে সর্বতোভাবে সাফল্য অর্জন হয়নি বলেও স্বীকার করেন অর্থ উপদেষ্টা। জানান আওয়ামী লীগের সময়ে বিদেশে পাচার হওয়া অর্থের কিছু টাকা ফেব্রুয়ারির মধ্যে ফিরে আসবে। উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কমছে। এতে শঙ্কা তৈরি হয়েছে দারিদ্র্য বেড়ে যাওয়ার। দীর্ঘদিন মূল্যস্ফীতি 10% থাকার পর যদিও তা এখন 8% ঘরে নেমেছে, তবে এখনও চাল, ডাল, আটা, ময়দা, তেল সহ প্রায় সব নিত্যপণ্যই বেশি দামে কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। এমন বাস্তবতায় বাজারে চালের দাম নিয়ন্ত্রণে মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমরা চাল আমদানি করেছি আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে, কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে। আপনারা জানেন 500 দিন থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। অর্থ উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের বাজার ঘিরে কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের হাত রয়েছে, যার কারণে জিনিসপত্রের দাম কমাতে পুরোপুরি সফল হয়নি অন্তর্বর্তী সরকার। ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটা হয়। তবু আমি মনে করি বাজার যে মনসুন এবং বাজার যে মানে ব্যবসায়ীদের যে একটা ইসে আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না করে। এটার ব্যাপার আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি নাই। ডক্টর সালেউদ্দিন জানান, বিদেশে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব হবে। বাকি প্রক্রিয়া নির্বাচিত সরকার এসে এগিয়ে নেবে বলে আশা করেন অর্থ উপদেষ্টা। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর করে এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে। কিন্তু রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বিগত সরকারের সময়ে বাংলাদেশে বেশ কিছু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন না হলে আবারও নতুন কোম্পানি হবে বলে হুঁশিয়ারি করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। এসব বন্ধে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি কমিশন করার তাগিদ সংস্থাটির। আর ব্যাংক খাতে আস্থা ফেরানোর তাগিদ দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন। দেশের অর্থনীতির মাসিক পর্যালোচনা নিয়ে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর দাবি, 2024-এর জুলাই-আগস্টের আর্থিক ধাক্কা অনেকটাই সামলে নিলেও এখনও বিপদ কাটেনি। মূল্যস্ফীতি কিছুটা কমলেও বৈদেশিক ঋণ নির্ভরতা বাড়ছে বলে সতর্ক করে সংস্থাটি। ব্যাংক খাত উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা না গেলে আবারও লুটপাট ও পাচার ঠেকানো যাবে না বলে মন্তব্য করেন সংস্থাটির বক্তারা। টেকসই অর্থনীতি তৈরি করতে পারবো, সেই আলোকে আমরা মনে করি বাংলাদেশ ব্যাংকের যে স্বাধীনতার অর্ডিন্যান্সটা এই মাসে বা আগামী মাসে অক্টোবর মাসে ক্যাবিনেটে যাবে, সেটাকে সম্পূর্ণ গুরুত্বের সাথে আমাদের অ্যাড্রেস করতে হবে। ফিনান্সিয়াল সিস্টেমকে সঠিক রাখতে হলে দুটো ইনস্টিটিউশন বাইরে ভেতরে খুবই জরুরি। একটা হচ্ছে ক্রেডিট রেটিং, যেটি ডিজিটালাইজেশনের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার জায়গা যেমন দেখা দিচ্ছে। ডিএফআইর ক্ষেত্রে আপনি দেখেন এই প্রত্যেকটা জায়গায় দুর্বলতাগুলো যদি ভেতরে এবং বাইরে জাতি হিসেবে কিন্তু আমাদের দেখতে হবে। এখানে ইকোনমি ইজ স্টেবল, এটা আমরা কেউ ডিনাই করি না, আমরা এগ্রি করি, অ্যাকনলেজ করি, বাট তার মানে এই না যে ইকোনমি খুব ভালো।
এটা কিন্তু আমি অ্যাজ আ প্রাইভেট সেক্টর ইন্ডিভিজুয়াল আমি সেটা মনে করি না। ঢালাওভাবে ব্যক্তিদের অ্যাকাউন্ট জব্দ নয়, বরং লুটেরাদের শাস্তির আওতায় আনার তাগিদ দেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর। এখাতে সাধারণের আস্থা ফেরানোর তাগিদ দেন তিনি। তফসিলি ব্যাংকের কাছে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া, এটা কিন্তু একেবারেই আত্মঘাতী হয়েছে। যতদিন পর্যন্ত আমরা এটার থেকে বের হতে না পারবো এবং এটার থেকে বের হওয়ার কোনো প্রচেষ্টা কোনো গভর্নমেন্ট করে নাই, ততদিন পর্যন্ত কিন্তু মূলধন মার্কেট, যেটা বিনিয়োগের মূল জায়গা হওয়া দরকার, ওইটা হবে না। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা খুব বেশি ভালো কাজ নয়। ব্যাংকিং সিস্টেমের উপর যদি আপনার আস্থা রাখতে হয়, তাহলে এটা খুব খুব বিবেচনা করে খরচ করতে হবে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থবছর করা গেলে সরকারের অপচয় কমানো সম্ভব বলেও মনে করেন সাবেক গভর্নর। আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা শুড বি জানুয়ারি টু ডিসেম্বর। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। 2025 সালের শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি 4% হবে, যা আগামী 2026 সালের অর্থবছর শেষে 5% দাঁড়াবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এডিও প্রকাশ করেছে এডিবি। প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক রপ্তানি খাত স্থিতিশীল রয়েছে, তবুও ধীর গতির প্রবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে রাজনৈতিক পট পরিবর্তন এবং দেশীয় চাহিদা হ্রাসকে দায়ী করা হয়েছে। অন্যদিকে বারবার বন্যা, শিল্প শ্রমিক বিরোধ এবং ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে দেশীয় চাহিদা হ্রাস পেয়েছে। এডিবি বলছে, ভবিষ্যতে প্রবৃদ্ধি টিকে রাখতে হলে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং নির্ভরযোগ্য জ্বালানির সরবরাহ নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে 2,415 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,95,384 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। আজ থেকে নতুন এ দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,95,384 টাকা, যা দেশের ইতিহাসে প্রতি ভরির সর্বোচ্চ দাম। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,86,496 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,59,855 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,32,725 টাকা নির্ধারণ করা হয়েছে। মূল্যসূচকের উত্থানে চলতি সপ্তাহের লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। পাশাপাশি উভয় বাজারে টাকার অঙ্কের লেনদেনও বেড়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে দুটি সূচকের মান বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স 26 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5,415 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনও 97 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 205টির, কমেছে 130টির এবং অপরিবর্তিত রয়েছে 60টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএসপিআই 44 পয়েন্ট বেড়েছে আর লেনদেন 3 কোটি টাকা বেড়েছে। ভরা মৌসুমে শরীয়তপুরের পদ্মা মেঘনায় জেলেতে চালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, আর তাই ঋণ আর ধার দেনার বোঝায় জর্জরিত এই জনপদের জেলেরা। এমন অবস্থায় সরকারি সহায়তার দাবি তাদের। কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা মৎস্য বিভাগের। বিধান মজুমদার, অনির তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। ভেদরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চল দুলারচর এলাকার জেলে মোহাম্মদ মাইনুদ্দিন চলতি বছর মহাজনের কাছ থেকে 2 লাখ টাকার দাদন নিয়ে জাল আর 10 জেলে নিয়ে মাছ ধরতে নামেন পদ্মা মেঘনার মোহনায়। তবে জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় উঠছে না শ্রমের মূল্য, ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। নদীতে যে পরিমাণে মাছ থাকার দরকার ওই পরিমাণে মাছ নাই। আমি এবং আমার মাঝিমাল্লা সহ খুবই কষ্টে আছি, এমনকি আরও জেলেরও খুব কষ্টে আছে। ইলিশ না পাওয়ার কারণ না জানা জেলেরা খুঁজছেন পরিত্রাণের উপায়। এমন অবস্থায় সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি তাদের। আগে মাছ অনেক বেশি পেয়েছি, অনেক কম পাই। নদী শুকিয়ে যায় না, মানে মাছ কম ওঠে। আগে মন কেমন মাছ পাইতাম, এখন তেলের টাকাই হয় না ভাই। এখন মাছ হয় কম নদীতে, বুঝছেন। নদীতে মাছ আমরা অল্প মাছ পাই, আমরা এই আমার সংসার চলে না। আর অভিযান সরকার সহায়তা আমরা পাই না। আমার ছেলে সন্তান আমরা কিভাবে বাঁচবো, আমরা না খাই মরতে। মোকামে পর্যাপ্ত ইলিশের সরবরাহ না থাকায় হতাশ আড়তদাররাও। বলছেন, পর্যাপ্ত ইলিশ না থাকায় দাম বাড়ছে ভোক্তা পর্যায়ে। তাই ইলিশের উৎপাদন বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি তাদের। সঠিক সময়ে তারা অভিযান পালন করছে না, সরকার ওই সঠিক টাইমে তারা অভিযান দিচ্ছে না। এই কারণেই
ইলিশ মাছের এখন সংকট দেখা দিচ্ছে। আমরা চাই অভিযানটা ঠিক মতন হোক, জেলেরা ঠিক মতো মাছ ধরতে পারুক। মৎস্য বিভাগের দাবি, জলবায়ু পরিবর্তন, দখল দূষণ সহ নানা কারণে ব্যাহত হচ্ছে ইলিশের উৎপাদন। সমস্যা সমাধানে সরকারিভাবে উদ্যোগ গ্রহণের আশ্বাস এই জেলা মৎস্য কর্মকর্তার। যদি আমরা নাব্যতা ফিরিয়ে আনতে পারি, নদীর দূষণ রোধ করতে পারি এবং আমরা আমাদের এই বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আবার হয়তো ইলিশের সেই পুরনো দিন আবার ফিরে আসবে, এটা আমরা প্রত্যাশা করছি। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৩৫,২৭৪ জন। ইলিশের উৎপাদন বাড়াতে পারলে এসব জেলেদের পাশাপাশি ব্যবসায়ী থেকে ভোক্তারাও উপকৃত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা 4 দিনের ছুটিতে কক্সবাজারে ভিড় জমাতে শুরু করেছে পর্যটকরা। তীব্র গরমের কারণে কক্সবাজারের শহরের কলাতলী, লাবণী ও সুগন্ধা সৈকতের পর্যটকদের পদচারণা ছিল কম। তবে আগামী 1 অক্টোবর থেকে পর্যটক সমাগম বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে প্রায় 60% হোটেলের অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের যাতে কোনো হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি সিনেমার উপর আবারও 100% শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, বিদেশি রাষ্ট্রগুলো হলিউডের চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করে দিচ্ছে, যার কারণে ক্যালিফোর্নিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রাম্পের এই ঘোষণায় কানাডা সহ বিশ্বের চলচ্চিত্র শিল্পে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমনটা হলে সিনেমার নির্মাণ ব্যয় অনেক বেড়ে যাবে, যার প্রভাব শেষ পর্যন্ত দর্শক ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর উপরে পড়বে। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।